বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেজিংয়ে ২৮ মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের কারখানা স্থানান্তর। স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় স্বাধীনতা দিবসে গতবারের মতো ঢাকায় হবে না কুচকাওয়াজ। যথাযোগ্য মর্যাদায় হবে ৬৩ জেলায়। মুক্তিযোদ্ধারা পাবেন সংবর্ধনা, জানালো প্রেস উইং। এবং ঠিকাদার কাছ থেকে ভাগ বাটোয়ারা, ১৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক। এসকে সুর ও ইনুর বিরুদ্ধে মামলা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্রবাদীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যা গুমের বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারের সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে বিএনপির ২ স্থায়ী কমিটির সদস্য বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে। যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই সংকট কেটে যাবে। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক তারা যেটা করবে সেটাই মেনে নেব। কিন্তু কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। অসহিষ্ণু না হয়ে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলকে ক্ষমতায় আনার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতভেদ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। রাজধানীতে রোববার আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে কথা বলেন জামায়াতের শীর্ষ ২ নেতা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের ২টি সংগঠন বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে যোগ দেন রাজনীতিবিদরাও। এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন,
এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় দোষীদের সঠিক বিচার চান জামায়াত আমির। জ্বালাতন তিনি করেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এ কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিইসি জানান, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিকমতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিএসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। Is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারেই বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেজিংয়ে 28 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন। সফরে বাংলাদেশে চীনের কারখানা স্থানান্তর ও বিনিয়োগ গুরুত্ব পাবে। প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সংস্কারের বিষয়ে জাতিসংঘের মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায় সংস্কার হবে বলে জানিয়েছেন তিনি। 4 দিনের সফরের ইতি। বিমানবন্দরে সকাল 9:50 বিদায় নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবারের সফরে জাতিসংঘ মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে করেছেন সাক্ষাৎ, পরিদর্শন করেছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, দিয়েছেন বাংলাদেশ সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস। তাহলে কি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে দেশ? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায়। বিদেশি আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 26 মার্চ প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে, এতে বাড়বে কর্মসংস্থান। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে এবং ওরা আরো ইনভেস্টমেন্ট করতে আসছে। এই ভিজিটটার মাধ্যমে
বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 মার্চ দেশের উচ্চ পদস্থ 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রদূত ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান লুঙ্গি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পশ্চিমা দেশগুলিতে পণ্য রফতানিতে ইচ্ছুক কোম্পানিগুলো বাংলাদেশে উৎপাদনে কেন্দ্র করতে পারে। এ সময় চীনা হাসপাতালগুলোকে বাংলাদেশে ক্লিনিক স্থাপন কিংবা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান। কুনমিং শহরে 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উৎসর্গ করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। একই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউশন বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন তিনি, এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে, দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি। গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন। জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় গত কয়েক বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে ঢাকায় কুচকাওয়াজ হচ্ছে না। তবে 63 জেলায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে, তাই এবারও স্বাধীনতা দিবসে ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। $1300 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধেই ঠিকাদারি কাজে 15% করে কমিশন নেয়ার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না। দুদকের অভিযোগে বলা হচ্ছে, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে। তেমনি 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের
অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য ৬৫০০ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে এই নিলামে ৭০০ মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বিক্রি করা হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৬৩ কোটি টাকা। তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চান না মোবাইল অপারেটররা, ছাড় দিতে নারাজ নয় নিয়ন্ত্রক সংস্থাও। শুভ খানের রিপোর্ট। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ২৫ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। ৭০০ মেগাহার্জ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্জ তরঙ্গের দাম ২৬৩ কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। ১০ কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে ২৬৩ কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। ১ বছর পর পর বা ২ বছর পর পর স্পেকট্রাম নেওয়া উইথ এত অতিরিক্ত মূল্যে একেবারেই সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে, তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি, এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি, আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের অবচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে ৩,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক, এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল। টপ সাথে সারারা, কোটি, এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক এন্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোসি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি। লাইট কালারের মধ্যে পছন্দ করি। জরি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট এবার। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডের সঙ্গে মিলতে পারি ওইরকম কাপড়টা দেখতেছি। সিল্কের জাতীয় ভিতরে পাঞ্জাবিটা। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে বরিশালে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। প্রতিটি স্কুল ওয়ান শিফটে চালু করার বিষয়ে সরকার ভাবছে বলেও জানান উপদেষ্টা। অবকাঠামো বা লজিস্টিক যে প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি, সেগুলো চলমান থাকবে, কিন্তু আমাদের লক্ষ্যটা হবে শিক্ষার মান উন্নয়ন। স্কুল গমনযোগ্য শিশুদের মধ্যে কত পার্সেন্ট আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, এটার একটা পরিসংখ্যান দরকার। যারা যাচ্ছে না তাদের মধ্যে একদম কোনো প্রতিষ্ঠানে যায় না এদের সংখ্যা কত, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যায় যাচ্ছে, এই
পরিসংখ্যানগুলো আমাদের সামনে থাকা দরকার। তাহলে আমরা দীর্ঘমেয়াদে যে পরিবর্তনগুলো ঘটে ট্রেন্ডের, সেই বিষয়গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। গ্যাসের দাম বাড়ালে মুদ্রাস্ফীতি আরও অবনতি ঘটতে পারে। তাই নতুন অর্থবছরে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। আসন্ন বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, করমুক্ত আয়সীমা নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংস্থাটি। ডলার সংকট, রিজার্ভ পতন, উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে, জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে। এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা সংস্থাটি। জ্বালানি তেলের যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না। আর দ্বিতীয়ত, বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি কমানোর কথা বলছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমলে যে বিদ্যুতের দাম বাড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ ভর্তুকি আমরা দিচ্ছি কিসে? অযাচিত ক্যাপাসিটি পেমেন্ট পে করার জন্য। জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। এই আন্দোলনটার মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন, অনেকেরই মানসিক এবং শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমাদের প্রস্তাব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই 2026 অর্থ বছরের বাজেটে একটি বৃত্তি কর্মসূচি চালু করুক তাদের জন্য। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি বন্ধ ও সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুপারিশ করেছে সিপিডি। 30% আপনারা জানেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রমজান মাসে ইতালিতে নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। গত এক দশকে দাম বেড়েছে সর্বোচ্চ 84%। আর চলতি অর্থ বছরেও ঊর্ধ্বমুখী বাজারের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে ইতালিতে। দেশটিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের অনেকে পরিবার সহ এখানে থাকেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের চাকরিজীবীরা। করোনার ধাক্কা সামলে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ালেও জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে। ইতালীয়দের প্রথম খাবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেল 81%, বিস্কুট 64%। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও টুনা মাছের দামও বেড়েছে 50%-এর বেশি। প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় তাদের উপরও এর প্রভাব পড়েছে। জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে যারা চাকরিজীবী তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। এই রমজান উপলক্ষে যেন সারা পৃথিবীতে শান্তি আসে এবং দ্রব্যমূল্য নিম্ন গতিতে আসে। অনেক জিনিসেরই দাম অনেক বাড়ছে, কাস্টমার হিমশিম খায় কিনতে। যারা বেতনে কাজ করে তাদের বেতন ততটা বাড়ে নাই, সবারই সাফার করতে হয়। রোমের বিভিন্ন গ্রোসারির দোকানে গিয়ে দেখা গেছে মূল্য বৃদ্ধির কারণে ক্রেতার সংখ্যা কমেছে, হতাশ ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ সামলে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাতে হিমশিম খাচ্ছেন। ব্যয় সংকোচন করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কমেছে জনসংখ্যা। ইউ পরিসংখ্যান ব্যুরো ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী শিশু জন্মের হারে নিম্নগতিতে উদ্বিগ্ন নীতি নির্ধারকরা। তবে বিদেশি নাগরিকদের পরিবার, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জন্মহার তুলনামূলক ভালো। ইতালি থেকে মাকসুম রহমানের তথ্য ও চিত্রে রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে ক্রমাগত হ্রাস পাচ্ছে শিশু জন্মহার। 1964 সালে যেখানে 68 লাখ শিশু জন্মেছিল, 2024 সালে তা নেমে এসেছে 36.7 লাখে। জন্মহার সবচেয়ে কম দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও সুইডেন।
তবে গত বছর বিদেশি নাগরিকদের পরিবারে প্রায় 16 লাখ শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশি পরিবারগুলো। ইউরোপের জন্মহার সংকট মোকাবিলায় প্রবাসী পরিবারগুলোর ভূমিকা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের লাইফ কস্ট অনেক বেশি, তার জন্য অনেকে ভয় পায় যে একটা বাচ্চা নিলে এদের খরচ এবং এদেরকে কিভাবে মেনটেন্স করবে, তার জন্য বাচ্চা নিতে চায় না। ইউরোপের জনসংখ্যা কম হলেও আমরা বাংলাদেশি কমিউনিটির জনসংখ্যা বৃদ্ধি, আলহামদুলিল্লাহ, এতে আমরা খুব খুশি। সরকার যদি এ ব্যাপারে কার্যকরী একটা ভূমিকা নিত, পদক্ষেপ নিত, বিশেষ করে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিত, তাহলে এই জন্মের হার বাড়ত, দেশের জন্য, ভবিষ্যতের জন্য অনেক ভালো হতো। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী নারীদের দেরিতে বিয়ে ও মা হওয়ার প্রবণতা, স্বাধীন জীবনধারা এবং শিশু লালন পালনকে ব্যয়বহুল ও কর্মসংস্থানের জন্য ঝুঁকিপূর্ণ মনে করাও জন্মহার হ্রাসের বড় কারণ। বর্তমানে ইউর গড় জন্মহার 1.38%, যেখানে স্থিতিশীল জনসংখ্যার জন্য দরকার 2.1%। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বৃদ্ধিতে শিশু ও মায়েদের জন্য অর্থনৈতিক সুবিধা, নবদম্পতিদের জন্য বাসস্থান এবং কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা হামজা দেওয়ান চৌধুরী। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পিছিয়ে নেই সিলেটও। বিস্তারিত দিগেন সিংহের ছবিতে অপবণিকের রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, পুরো দেশ অধীর অপেক্ষায় হামজা চৌধুরীর আগমনের। সব ঠিক থাকলে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 17 মার্চ বিকেলে তার সিলেটে পৌঁছানোর কথা। এর আগেও কয়েক দফায় বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের আশাটা ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। হামজাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার আগমন নিয়ে সিলেটেও চলছে তাকে বরণ করার প্রস্তুতি। প্রত্যাশা করি এইটুকু যে ইংলিশ লিগের একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের টিমের সাথে খেলবে, আমাদের প্লেয়ারদের ও আমাদের দেশের সাপোর্ট দিয়ে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। হামজা চৌধুরীর মতো এত হাই প্রোফাইল প্লেয়ার আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবো, খেলাইবো, এটা আমরা নতুন প্রজন্মের লাগে অনেক আমরা সবাই এক্সাইটেড। এয়ারপোর্টে যাব হামজা চৌধুরীকে রিসিভ করার জন্য। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজার বাংলাদেশ দলে অভিষেক দেখতে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট থেকেও কয়েকজন সঙ্গী হতে পারেন তার। হামজা 17 মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। যাতায়াতের জন্য বিশেষ গাড়ি ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করার কথা রয়েছে। এয়ারপোর্ট যাব, সিলেটের সর্বস্তরের ক্রীড়াঙ্গনের মানুষ এয়ারপোর্টে থাকবে, আমরা আশা করতেছি। আমরা সবার সাথে ফোনে যোগাযোগ করতেছি। আর আমাদের খেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ থাকবেন এবং সিলেটের সোনালী অতি বিভাগ, জেলা সবাই থাকবেন। আমরা একজন সফল কোনো দিকে আমরা কমতি করতে পারবো না, সবকে আমরা সফল করতে পারবো হামজাকে নিয়ে। হামজাকে আমাদের মাঠে থাকা এবং আমাদের 11টা প্লেয়ার হামজাকে দেখে আমরা খুবই ভালো মনে করছি এবং হামজাকে নিয়ে ইন্ডিয়াকে নিয়ে আমরাকে বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। অপবণিক, সময় সংবাদ, সিলেট। এবার ক্রিকেটের খবর। জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ খেলছে। ঘরের মাঠ হলেও তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। তারাও চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম দল, এমনটা জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই সিনিয়রদের বিশ্রাম দেয়া নিয়ে এখনই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। এপ্রিলের 7 তারিখ থেকে ক্যাম্প শুরুর চিন্তা করছেন সালাউদ্দিন। তবে বিদেশি লিগ খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের ছুটে দেওয়ার পক্ষে টাইগার কোচ। বাংলাদেশ ক্রিকেট দল যখন নিয়মিত খারাপ খেলে তখন অনেকেই মজার ছলে বলে জিম্বাবুয়েকে ডেকে এনে সিরিজ খেললেই ফর্মে ফিরবেন ক্রিকেটাররা। তবে সম্প্রতি টাইগাররা যে ধারায় ক্রিকেট খেলছে তাতে অনেকে তো আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের অবস্থা না হয়ে যায় জিম্বাবুয়ে কেনিয়ার মতো।
তবে এসব শঙ্কা এক পাশে রেখে জিম্বাবুয়েকে স্বাগত জানাতে প্রস্তুত টাইগাররা। এই সিরিজে কতটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ? টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলছেন, ঘরের মাঠ হলেও একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। আশা করতেছি যে হয়তো ঈদের পরে আমরা শুরু করে দিই, কারণ ঈদের পরে তো একটা তো ধরেন একটা গ্যাপ থাকবেই, হয়তো 7-8 তারিখের পরে হয়তো আমরা শুরু করে দিই। জিম্বাবুয়ে সিরিজ বলেই আলোচনা উঠেছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার, তবে টিম ম্যানেজমেন্ট ভাবছে ভিন্নভাবে। আমরা টেস্ট খেলি হাতে গোনা কয়েকটা, এর মধ্যে যদি কেউ টেস্টই যদি না খেলি তখন আমরা আসলে কি ছেলেরা যখন আবার 1 বছর পরে আবার একটা টেস্ট খেলবে, তখন তাকে আসলে আমি কিভাবে দেখবো? তো আমার মনে হয় যে যারা ওয়ান ডে খেলতেছে তাদের আসলে টেস্ট খেলতেছে না, তাদেরকে যদি সুযোগ দেয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে। লিটন দাস, নাহিদ রানাকে নিয়ে ভিন্ন মত। দেশের বাইরের লিগে সুযোগ পেলে ক্রিকেটারদের ছুটি দেওয়ার পক্ষে সালাউদ্দিন। আমার মনে হয় যে ছেলেদের আসলে সুযোগ আছে আমরা দিতে পারি, আমার মনে হয় তাদেরকে দিলে এটা দেশের ক্রিকেটের জন্য অন্য দিক দিয়ে লাভ হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানের যদি আমাদের তুলনা দেন, তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো 20-25টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে। বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে, আপনি খেলার সম্পর্কে মানুষ সম্পর্কে আপনার ধারণা হবে, আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে, যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে বাইরে যদি ছেলেরা খেলে এটাতে দেশের আসলে সার্বিকভাবে অনেক উপকার হবে এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া উচিত। যদি সুযোগ থাকে, যদি মনে হয় যে না আসলে আমাদের যারা আসলে টেস্ট খেলবে না তারা যদি বাইরে ক্রিকেট খেলে, সেটাতে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। মাহমুদুল্লাহ মুশফিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে রেখে গেছেন পরিশ্রম আর নিবেদনের উদাহরণ। তাই তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সিনিয়র সহকারী কোচ। তার মতে তরুণদের জন্য দারুণ সুযোগ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিচেতায় অন্তর্বর্তী সরকার। বেজিংয়ে 28 মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। সফরে গুরুত্ব পাবে বাংলাদেশে কারখানায় স্থানান্তর। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।